দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনে বাংলাদেশের স্টুডিওতে রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রের ফলাফলগুলো সামনে আসতে শুরু করেছে। প্রায় শেষ ধাপের দিকে আমরা পৌঁছে যাচ্ছি এবং একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে যে কার হাতেই দেশের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন এদেশের জনগণ। ভোটাধিকার প্রয়োগ করেছেন সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে এবং ইতোমধ্যেই আসলে প্রশংসিত হচ্ছে যেভাবে দিনভর আসলে ভোট দিয়েছেন মানুষ এবং একই সঙ্গে ভোট গণনা করা প্রার্থীরাও একজন আরেকজনের প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরাজিত প্রার্থী জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। কাজেই সবকিছু আশাবাদ তৈরি করে সাথে বেশ কিছু প্রশ্নেরও জায়গা তৈরি করে সেগুলো নিয়ে আলাপ করতে চাই। আগে থেকে আমার সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমাজ বিশ্লেষক ডক্টর এস.এম. আমানুল্লাহ, কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, এবং একই সঙ্গে পর্যায়ে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক গৌতম বড়ুয়া। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা আসলে মূল যে ভোট যেদিকে আসলে আমরা তাকিয়েছিলাম সেই ফলাফলগুলো পাচ্ছি, ধারণাও পেয়ে যাচ্ছি। এই ফাঁকে আমরা আসলে গণভোটটা নিয়ে কথা বলতে চাই, মানে এটা আসলে স্পটলাইটের বাইরেই চলে যাচ্ছে। কি মনে হচ্ছে আসলে, হ্যাঁ নাকি না? না, এখন পর্যন্ত গণভোটের ব্যাপারে যেটা শুনেছি আমরা, যে গণভোটে একটা বিশাল সংখ্যক মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন এবং এটা বাংলাদেশের চতুর্থ গণভোট। এর আগে 3টে গণভোট হয়েছিল। প্রশ্ন ছিল একদম সিম্পল একটা প্রশ্ন। আর এইবারের গণভোটে যেহেতু প্রায় 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো মিলে একটা জুলাই সনদ তৈরি করা হয়েছে এবং সেখানে আপনার একটা কমিশনের মাধ্যমে সেই জায়গাটাতে আসছে যে আমাদের কোন কোন জায়গাতে সংস্কার দরকার, এবং সেই সংস্কারের প্রশ্নে আপনার অনেকগুলো বিষয় আসছে, 40-50টা বিষয় আসছে। সবগুলোতে গণভোটের এখানে আনা যায় না। 4টা প্রধান এরিয়াতে গণভোটের বিষয়টা আনা হয়েছে। এখন সমস্ত প্রার্থীরা কি গণভোটের বিষয়গুলো, এই যে যারা ভোট দিয়েছেন তারা কি গণভোটের বিষয়গুলো বুঝেছেন? হ্যাঁ, অনেক শিক্ষিত লোকরাই হয়তো সেটা সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু একটা ধারণা ছিল যে এই দেশে অনেক ধরনের সংস্কার প্রয়োজন। এবং সাধারণ ভোটার যারা, তাদের সাথে কথা বলে দেখেছি যে গণভোট যে দিচ্ছেন আপনারা, সেই গণভোটে গিয়ে আপনি কি বুঝতে পেরেছেন না, বলে যে সব শিক্ষিত লোকেরা একত্রিত হয়ে 1 বছর ব্যাপী এই আলোচনা করেছে। নিশ্চয়ই তারা ভালো চাচ্ছে সমাজের। এখন সমাজের সব শ্রেণী, সব পেশার লোকরা, একটা বিশাল সংখ্যক মানুষ এখানে অশিক্ষিত, ইলিটারেট বা শিক্ষাবঞ্চিত, আমরা বলি এখন শিক্ষাবঞ্চিত। তারা সব কিছুই বুঝবে, সব কিছু। এই এতগুলো লোক বসে যে কাজগুলো করেছে সেই জায়গাটাতে তারা বিশ্বাস স্থাপন করেছে যে একটা সংস্কার আসা দরকার, একটা সংস্কার, কোন ধরনের সংস্কার আসা দরকার, প্রশাসনে কোন ধরনের সংস্কার আসা দরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোন ধরনের সংস্কার আসা দরকার আসছে। এবং সেইখানে আপনার দেখবেন এটা একটা ইম্পর্টেন্স কিন্তু আছে। 2টা দলের যে ম্যানিফেস্টো, জামাতের ম্যানিফেস্টো এবং বিএনপির ম্যানিফেস্টো, 2টা দলেই কিন্তু আপনার এই সংস্কারের প্রশ্নে কিন্তু তাদের অবস্থান একদম সুস্পষ্ট। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, আপনি যদি প্রিয়াম্বলটা খুলেন এবং পরবর্তীতে যদি আপনি দেখেন যে রাষ্ট্র সংস্কারটা কীভাবে করা দরকার এবং সেখানে প্রশাসনে কীভাবে সংস্কার করা দরকার, আমরা অনেকগুলা, আমাদের তো বয়স কম হয় নাই, আমরা অনেকগুলো ম্যানিফেস্টো দেখেছি। আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টো দেখেছি, বিএনপির ম্যানিফেস্টো দেখেছি, এর আগে জামাতের ম্যানিফেস্টো দেখেছি, আমরা জাতীয় পার্টির ম্যানিফেস্টো দেখেছি। কিন্তু এইবারে বিএনপির ম্যানিফেস্টোটা এত ডিটেইল, এবং আপনি দেখবেন যে বিএনপির চেয়ারম্যান প্রতিটা বক্তৃতাতে ম্যানিফেস্টো না দেখেই যেভাবে প্রতিটি প্রোগ্রাম কীভাবে সংগঠিত হবে, কীভাবে অর্গানাইজ করা হবে, ফান্ডিং কোথা থেকে আসবে, সোর্স কোথায় হবে, একদম ডিটেইল করে বলেছেন। আমি বিশ্বাস স্থাপন করতে চাই, বা এদেশের মানুষ বিশ্বাস স্থাপন করেছে যে ওনার পক্ষে এই জিনিসগুলো যদি শতভাগ সম্ভব নাও হয়, এই কাজগুলো ওনারা শুরু করবেন। আপনি একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, শিক্ষা খাতে এদেশে অনেক বাজেটের শর্টেজ আছে, স্বাস্থ্য খাতে এদেশের বাজেট অনেক শর্টেজ আছে। আমরা জিডিপির মাত্র 1.7 অথবা 7.2% আমরা খরচ করি আপনার শিক্ষা খাতে, যার জন্য আপনার রাস্তায় যে ভায়োলেন্সগুলো দেখেন অথবা রাস্তায় যে আন্দোলনগুলো আপনারা দেখেন শিক্ষকদের অথবা ছাত্রদের অথবা বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের শিক্ষা সম্পর্কিত ব্যাপারে, তাদের একটা 5% বলেছেন যে ক্রমে ক্রমে আপনি যদি ধরেন আগামী 1-2 বছরের ভিতরে 3%ও যায়, তাহলে ওই রাস্তার আন্দোলনগুলো দেখবেন আর নাই। আমাদের এখানে শিক্ষা খাতে একটা বিশাল সংস্কার করা দরকার। এই যে আমরা ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা প্রায় 10 লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি বছরে, 10 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, একটা বিশাল সংখ্যক চাকরি পায় না। তাহলে আমরা সেই ডিগ্রিগুলো কেন দিচ্ছি? তাহলে এই ডিগ্রিগুলোকে কিভাবে ট্রেড কোর্স অ্যাড করা যায়, তাদেরকে কিভাবে টেকনিক্যাল এডুকেশনের দিকে নিয়ে যাওয়া যায়,
দিনের পর দিন মাসের পর মাস বসে বসে ওনারা এই জিনিসগুলো কিন্তু তৈরি করেছেন এবং আপনার একদম ডিটেইলড গিয়ে যেমন একটা কথা বলি আপনাকে ফ্যামিলি কার্ড এই যে যেটা বলা হয়েছে সেটা কি সম্ভব আপনার প্রায় 140-50টার মতো আপনার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আমাদের দেশে চালু আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আছে আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা এই ভাতা ওই ভাতা ইত্যাদি ইত্যাদি ভাবে সবগুলোকে এক জায়গাতে করে ইন্টিগ্রেট করে যদি আপনি ফ্যামিলি কার্ডটা করতে পারেন খারাপ হবে না ভালো খারাপ হবে না। শিক্ষা সংস্কার তো বুঝলাম, এরপর আর কি করা যায়? না যেমন ধরেন আপনি স্বাস্থ্য খাতে একটা জেলা পর্যায়ে একটা হসপিটালে মেডিকেল কলেজ হসপিটালে এক ব্যাগ ব্লাড দেওয়া যাচ্ছে না আপনি একটা ভালো আল্ট্রাসাউন্ড করতে পারেন না এনজিওগ্রাম তো অনেক দূরের ব্যাপার একটা জেলাতে যদি 30 থেকে 35 লক্ষ লোক থাকে তাহলে ওই জেলাতে একটা এনজিওগ্রাম করা যায় না এটা কোনো বিষয় 30 থেকে 35 লক্ষ লোকের যে শহর মালয়েশিয়াতে পার্শ্ববর্তী দেশ অথবা 30 থেকে 40 লক্ষ লোকের যে শহর পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে অন্তত 10টা জায়গাতে আছে আপনি একটা এনজিওগ্রাম করতে পারবেন এই জায়গাগুলোতে আমাদের চেঞ্জ করা দরকার আমি এর আগে যেটা বলছিলাম শিক্ষা খাতে আপনি দেখেন আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা যেভাবে ডিগ্রিগুলো দিচ্ছি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্রে পয়সার পরিমাণ একদম নাই বললেই সারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করেছি সারা জীবন সেই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের জন্য একটা আলাদা বেতন কাঠামো তৈরি করা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা স্ট্যাটাস দেওয়া অথবা একটা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কীভাবে নিয়ে যাওয়া যায় আমাদের ছেলে মেয়েদেরকে কোন ধরনের সহযোগিতা করা দরকার কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে ছেলেমেয়েরা যে কারণে তারা রাস্তায় নেমেছিল গতবার এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি দেখবেন বিএনপি ম্যানিফেস্টোতে খুব সুন্দরভাবে দেয়া আছে এখন আপনি এই কথাটা বলে এখানে শেষ করছি যে ডেভেলপমেন্ট 60-এর দশকে 70-এর দশকে 80-এর দশকে যে ডেভেলপমেন্টের মডেলটা ছিল সেই মডেলটা শিফট হয়ে এখন আসছে যে আপনি একটা জাতিকে যদি ডেভেলপ করতে চান আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে আপনি 1 টাকা শিক্ষা খাতে আজকে বিনিয়োগ করেন এটা 300 গুণ চলে আসবে 2 জেনারেশন পরে শত স্টাডি আছে লংগিটিউডিনাল স্টাডি আছে এই সমস্ত এরিয়া একদম আমার হাতে অনেকগুলো তথ্য ধাপে ধাপে আসছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তবে এই ইস্যুতে আলাপে শেষ অংশটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যেন গত বড় আমরা দেখতে পাচ্ছিলাম চমৎকার ইশতেহার বলুন এবং একই সঙ্গে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে দফা 31টা দেওয়া হলো সেগুলোর কথাই বলুন না কেন একটা জায়গায় গিয়েই সবচেয়ে বড় মাথা ব্যথা তৈরি হবে সেটা হচ্ছে বাস্তবায়ন আমরা ট্রান্সপারেন্সির কথা বলি আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থার কথা বলি আমরা বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যাশা করি কিন্তু দিন শেষে সব কিছু তো প্রত্যাশা করা যায় বলা যায় কিন্তু চ্যালেঞ্জগুলো কি বাস্তবায়নের? ধন্যবাদ আমি প্রথমেই বলে নিতে চাই যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা পুনর্জাগরণের মাঝখানে আমরা আছি এখানে আমরা নতুন কিছু আশা করছি আমাদের ফেলে আসা সময়ের আলোচনায় না গিয়ে যেটা বলতে চাই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বিষয়টা আপনি বাস্তবায়নের কথা বলছেন এর জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা যেটি আমরা খুব ভালোভাবেই এই ম্যানিফেস্টোতে তার একটা প্রতিফলন দেখতে পাই এবং স্যার যেরকমটা বললেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের বাজেটের যে অংশটা থাকে সেটা এত এক ধরনের দরিদ্র বলবো আমি এত 1.75 এটাকে যদি কোনোভাবে আমরা 5% উন্নতি করতে পারি শিক্ষা বা স্বাস্থ্য খাতের ক্ষেত্রে সম্পূর্ণ চেহারাটা পাল্টে যাবে স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমাদের একটা এনজিওগ্রাম করার জন্য বা একটা এই ধরনের ছোটোখাটো যেটা অ্যালাইড প্রফেশনাল স্যার যদি আমি ভুল না করে থাকি স্যার এটা অ্যালাইড প্রফেশনালস আমরা তৈরি করতে পারিনি একজন ডেন্টিস্টকে হেল্প করার জন্য যে অ্যাসিস্ট্যান্ট বা একজন এনজিওগ্রাম করার জন্য যে ধরনের বিশেষজ্ঞের প্রয়োজন হয় সো সেগুলি আমরা আসলে তৈরি করতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছি বলবো না যে আমরা হয়তো ভাবিনি সামনে ভাবতে হবে এবং স্বাস্থ্য খাত সহ শিক্ষা খাত সহ এই বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই সেদিকে একটু জোর দিতে হবে এবং আমি মনে করি যে আসলে গুরুত্ব অনুসারে ম্যানিফেস্টোর প্রতিটি অংশের আইন শৃঙ্খলার কথাটা যেটা বললেন যেমন একটা দেশে এরকম একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ধরনের খারাপ হওয়ার কথা ছিল বেসিক্যালি কিন্তু সেই ধরনের খারাপ হয় নাই আপনি দেখেন আপনার অনেকে ধারণা করেছিলেন আপনারা নিজেরাও জানেন যে গত সরকারের সময়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বলছেন যে যদি সরকার পরিবর্তন হয় এত লক্ষ লোক মারা যাবে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি হবে তার কিন্তু কিছুই হয় নাই আপনি গত 1.5 বছরে কতজন লোক মারা গেছে এই দেশে আপনি হিসাব করে দেখেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পার্সোনাল ফিউড নিজস্ব ওই যে একটা বিচ্ছিন্নভাবে এটা ঘটনা স্থানীয়ভাবে একটা ঘটনা এই সমস্ত ঘটনা
টোটালি আপনার আপনি যদি একটা একটা সরকার চলে যাওয়ার পরে, এত শক্তিশালী সরকার চলে যাওয়ার পরে ভার্চুয়ালি কয়েকদিন কিন্তু কোনো সরকারই ছিল না, এবং এদেশের মানুষ এত ভালো যে তারা নিজেরাই কিন্তু ম্যানেজ করেছে, এবং আপনার এই যে এলাকার দায়িত্ব নিয়েছে পাড়া। এখন যে সরকার আসবে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক অনেক। আমি একটা পয়েন্টে একটু আসতে চাই। আমরা আসলে শুরু থেকে এই নির্বাচনে ভোট দেয়া এবং গণনা দুটো জায়গায় আমরা যে কটা জায়গার দিকে বাড়তি নজর রেখেছিলাম, তার ভিতরে একটা হচ্ছে গোপালগঞ্জ। কারণ গোপালগঞ্জ এটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে একটা দীর্ঘ সময় ধরে প্রচলিত ছিল। আজকে দেখা যাচ্ছে গোপালগঞ্জে 3টি আসনে বিএনপির জয়। 91 পর প্রথমবারের মতন গোপালগঞ্জে জয় করলো বিএনপি, এবং এর আগে শুধুমাত্র 96 ফেব্রুয়ারি নির্বাচনে একটিমাত্র আসন জিতেছিল তারা, আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশ নেয়নি। মানে যেটা বোঝা যাচ্ছে, আমরা কি এই অনুসিদ্ধান্তে আসতে পারি যে আওয়ামী লীগের যারা ভোট দিতেন, যে ভোটাররা, তারা এখন বিএনপিতে আস্থা রাখছে? একটা অংশ তো অবশ্যই, কারণ বিএনপি চেয়ারপারসনের যে কথাবার্তা আপনি দেখেন, যে আপনারা কিন্তু খুব ভুল করবেন আপনারা যদি মনে করেন সেটা বিএনপি সাপোর্টার যারা আছে তাদের জন্য বলছি, আওয়ামী লীগের যারা আছে তাদের জন্য বলছি, অন্যদের জন্য। আপনারা জনাব 15-16 বছর আগের জনাব তারেক রহমান আর আজকে তারেক রহমানের ভিতরে যদি আপনারা একই রকম মিলিয়ে ফেলতে চান তাহলে মারাত্মক ভুল করবেন। যে কোনো কারণে হোক, বিদেশে থাকার কারণে একটা ওরিয়েন্টেশন হোক, তার একটা রিয়েলাইজেশন হোক, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের একজন মানুষ। এখন যে তার কথাবার্তা দেখেন, আলাপ আলোচনা দেখেন, তার প্রেজেন্টেশন দেখেন, বডি জেস্চার দেখেন, একটা রাষ্ট্রনায়ক উচিত মানে আপনার এই যে ব্যাপার স্যাপার। এই জায়গাটাতে আওয়ামী লীগের লোকরা তো মনে করছে যে তাদের যদি এখানে কোনো কিছু করতে হয়, কোনো তাদের যদি, আওয়ামী লীগের তো একটা বিশাল সাপোর্টার আছে এই দেশে, সেখানে এই যারা আসবে ক্ষমতায় তাদের সাথে এক ধরনের কোলাবোরেশন যদি না থাকে, এবং আপনি যদি তাদেরকে একদম যারা আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচার হবে। কিন্তু তাই বলে যারা আছে সারা দেশে আওয়ামী লীগের সাপোর্টার, সাধারণ সাপোর্টার যারা আছে, তাদেরকে তো আস্তে আস্তে মেইন স্ট্রিমিংয়ের দিকে আনতে হবে। এটা ঠিক যে আপনার এটা একটা একটা হারমোনিয়াস সোসাইটি যদি এখানে গড়ে তুলতে হয়, তাহলে আপনি কাউকে একদম সম্পূর্ণ, হ্যাঁ সাময়িকভাবে অবশ্যই তারা দূরে থাকবে, কারণ তারা যে কাজটা করেছে সেই কাজটার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে, তাদেরকে অ্যাপোলজি সিক করতে হবে। এতগুলো মানুষকে আপনি একটু আগে বলছিলেন যে কোনোভাবে তারা আসলে সেই সরিটা বলে নাই। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত একটা লোকও কিন্তু সরি বলে নাই। এই জায়গাটা কিন্তু ফলো করবে সবাই, জেনজিরা আছে, জেনজিরা দেখছে, দেশের মানুষ আছেন, দেশের মানুষরা দেখছেন। তবে হ্যাঁ, গোপালগঞ্জ বললেই তাকে যে একটা ব্র্যান্ডিং করা, যে গোপালগঞ্জে তো আরও অন্যান্য মতাদর্শের মানুষ আছেন। আমি তো গোপালগঞ্জে গিয়েছি, সেখানে দেখেছি যে সেখানে জামাতের লোকজন আছেন, সেখানে বিএনপির লোকজন আছেন, আওয়ামী লীগের লোকজন হয়তো একটু বেশি আছেন। তো আওয়ামী লীগের লোকজন একটা বিশাল অংশ হয়তো ভোট দেন নাই। গোপালগঞ্জে যে ভোট আসছে সেখানে দেখলাম অন্যান্য এলাকার থেকে 1/3, কিন্তু 1/3 পেয়েই সেখানে তারা নির্বাচিত হয়েছেন। এবং গোপালগঞ্জে যারা নির্বাচিত হয়েছেন তারা অত্যন্ত মানে পোর খাওয়া এবং নাম করা লিডার সেখানে, এবং অত্যন্ত আপনার এই গত 15-16 বছর আমরা আসলে এই আলোচনাটা এগিয়ে নিব।